আপনারা শুনছেন রাতের রাজপুত্র, লেখিকা জিনিয়া চ্যাটার্জি। স্টেজের একদম মাঝখানে গিয়ে দাঁড়ালো শাইনি। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, যেহেতু অনামিকা সেই রোমান্টিক দৃশ্যগুলি সঠিকভাবে উপস্থিত করতে পারছে না, তাই সেই স্থানে অন্য কেউ চাইলে রৌনকের সাথে নিশ্চয়ই রোম্যান্স করতে পারে। সেখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মেয়ে নিজে নিজের হাত তুলেছিল, কারণ সেই সুবর্ণ সুযোগটি কেউই হাতছাড়া করতে চাইছিল না। শাইনি হেসে বলল, বাহ, খুব ভালো ব্যাপার, সবাই করতে চাইছে, তাহলে তো কোনো প্রবলেম নেই। রন, তুমি কি বলো, তোমার কোনো প্রবলেম নেই তো? রৌনক আর চোখে অনামিকার দিকে তাকালো। ওর মুখে ঈর্ষার ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। রৌনক কিছু বলার আগে অনামিকা দ্রুত বলে উঠল, আমার প্রবলেম আছে, আমি রৌনককে কারোর সাথে একটু রোম্যান্স করতে দেব না। কথাটি বলে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। অনামিকা মনে মনে ভাবল, এ কি বলে ফেলল ও মুখ ফসকে। তাই তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, মানে এই নাটকের নায়িকা আমি, আর রৌনক হলো নায়ক, আর আমরা প্রত্যেককে জানি যে একমাত্র নায়িকাই নায়কের সাথে রোম্যান্স করে, তাই কেউ কিছু করবে না, যা করার আমি করব। রন, এখন থেকে প্র্যাকটিস স্টার্ট হবে, আর সবাইকে দেখিয়ে দেব যে আমিও রোম্যান্স করতে পারি। অনামিকা বলে তো ফেলল, কিন্তু পারবে কি আদৌ সবার সামনে করতে? ও নিজেকে বলল যে যাই হয়ে যাক না কেন, ওকে পারতেই হবে। আর এই ভয়টা রৌনকের হাত ধরে জয় করবে ও। অনামিকার কথা শুনে রৌনক এবং শাইনি দুজনেই মিটিমিটি হাসছিল। শাইনির প্ল্যান যে সফল হয়েছে তা ভালোভাবে বুঝতে পারছিল ওরা দুজন। রৌনক মনে মনে বলল, সত্যি শাইনি, তোমার আইডিয়াটা গ্রেট ছিল। এবার আমি সবার সামনে আমার অ্যানাকে ভালোবাসতে পারবো। সেদিনকার মতো রিহার্সাল হয়ে গেলে যখন সবাই অনামিকা এবং রৌনককে ছেড়ে একে একে প্রস্থান আরম্ভ করলো, তখন রৌনক অনামিকার দিকে তাকিয়ে বলল, এবার আসল প্র্যাকটিস স্টার্ট হবে। দেখতে দেখতে অডিটোরিয়ামটা একেবারে খালি হয়ে গেল, একমাত্র রয়ে গেল ওরা দুজন। রৌনক দুষ্টু হাসি হেসে বলল, সবাই যখন চলে গেছে তাহলে কিন্তু এবার আমি আমার গুড গার্লের সাথে জমিয়ে রোম্যান্স করতে পারবো। রৌনক ধীরে ধীরে অনামিকার কাছে গিয়ে দাঁড়ালো এবং মিষ্টি স্বরে বলল, তাহলে শুরু করা যাক। অনামিকা ধীরে ধীরে মাথা নাড়ালো। হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছিল ওর ওই মুহূর্তের মধ্যে। রৌনক ধীরে ধীরে অনামিকার হাতটি নিজের হাতে নিল এবং আলতোভাবে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল ওর হাতের উপর। রৌনকের স্পর্শ অনামিকার মনে আনন্দের শিহরণ জাগিয়ে দেয়। তারপর ওর হাতটি রৌনক নিজের হৃদয়ের উপর রাখল এবং সুমধুর স্বরে বলল, আজ আমার এই হৃদয় যতটা আনন্দিত, যতটা উচ্ছ্বাসিত, তার একমাত্র কারণ তুমি। আমি তোমার সাথে এভাবেই কাটাতে চাই, তোমার হাত ধরে এভাবেই তোমার পাশে চলতে চাই, সারা জীবন এভাবে তোমাকে ছুঁয়ে থাকতে চাই, আর দেখতে দেখতে সব ভয় কাটিয়ে ফেলবে তুমি। আমি জানি গুড গার্ল সব পারবে। অনামিকা মন্ত্রমুগ্ধের মতো ওর কথাগুলো শুনছিল। সত্যি কি সুন্দর কথা বলে রৌনক, আর ওর শুধু শুনে যেতেই ইচ্ছে করে। অনামিকা শক্ত করে ওর হাতটি ধরে রেখেছিল, তারপর আলতো করে নিজের হাতটি রৌনকের গালের ওপর রেখে এক দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। রৌনক শান্ত স্বরে বলল, এভাবে কি দেখছো? অনামিকা ওর দিক থেকে চোখ না সরিয়েই বলল, তোমাকে। তুমি কত সহজভাবে আমার সব ভয়কে কাটিয়ে দাও। রৌনক সশব্দে হেসে উঠল এবং মিষ্টি করে বলল, আচ্ছা তাই বুঝি? আমার খুব ভালো লাগলো, কিন্তু এবার আমার গুড গার্লকে নিজের ভয় নিজেই কাটাতে হবে। আমি শুধু তোমাকে সাহায্য করতে পারি, একমাত্র তুমিই পারো তোমার লজ্জা, তোমার আনকমফোর্টেবলনেস কাটাতে। অনামিকা জিজ্ঞেস করল, আমিও তো তাই চাই, তুমি
বলো কি করতে হবে। রৌনক মুচকি হেসে বলল, তুমি সত্যি পারবে? আমি যা বলবো তোমাকে কিন্তু তাই করতে হবে। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, বলো আমাকে কি করতে হবে। রৌনক দুষ্টু হাসি হেসে বলল, আজ তুমি রোম্যান্স স্টার্ট করবে আর আমি তোমাকে ফলো করব। আমি তোমাকে এইটুকু বলতে পারি যে তুমি কি করতে পারো। অনামিকা অবাক হয়ে বলল, আমাকে স্টার্ট করতে হবে, কিন্তু আমি তেমন কিছু জানি না। তুমি বললে আমি নিশ্চয়ই চেষ্টা করব। রৌনক আনন্দিত হয়ে বলল, আমার গুড গার্ল, আমি রোম্যান্সটাকে খুবই রোমান্টিক ওয়েতে স্টার্ট করতে চাই, আর তার জন্য তোমাকে বেশি কিছু না, ইউ জাস্ট হ্যাভ টু কিস মি। তোমার কাছে 3টে অপশন আছে, ফোরহেড, চিকস আর। শেষের কথাটি অনামিকাকে টিজ করে বলল, লিপস। আর লাস্টের অপশনটা আমার সব থেকে বেশি ফেভারিট অপশন। এবার তুমি বলো তুমি কোন অপশনটা চুজ করবে। অনামিকা খুব বিস্মিত হয়ে গেল, কিন্তু নিজেকে সামলে বলল, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কোনটা চুজ করবে, মানে আমি তোমাকে অপশন দিলে তুমি কোনটা নিতে। রৌনক সুমধুর স্বরে বলল, আমি যেটা চাইতাম তুমি এখন সেটা দিতে পারবে না, কিন্তু সময় আসলে আমি নিজেই ঠিক নিয়ে নেব। নাও তুমি বলো তুমি কি ডিসাইড করলে। অনামিকা দীর্ঘশ্বাস নিয়ে রৌনকের দিকে এগিয়ে গেল, আর তারপর নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিল ওর কপালে। অনাবিল হাসি ফুটে উঠল রৌনকের মুখে, কিন্তু ও ভাবল একটু দুষ্টুমি করবে অনামিকার সাথে, কারণ ওর রাঙা মুখ রৌনকের খুবই পছন্দের। তাই রৌনক দুষ্টু হাসি মিশ্রিত মুখে বলল, কেমন জানি ফিল আসছে না। অনামিকা একটু চিন্তিত কণ্ঠস্বরে বলল, তাহলে কি করবো এবার। রৌনক ওর গালের দিকে ইশারা করে বলল, আমার মনে হয় এখানে করলে ফিল আসবে যে সত্যি রোম্যান্স করছি। অনামিকার নিষ্পাপ মন রৌনকের মিষ্টি দুষ্টুমি বুঝে উঠতে পারল না, তাই ওর বলা মতোই অনামিকা নিজের ঠোঁট ছুঁয়ে দিল রৌনকের গালে। আনন্দে ভরে উঠল ওর মন। অনামিকা লজ্জিত মুখ নিয়ে ওর দিকে তাকাতেই দেখতে পেল কিভাবে আনন্দ ফুটে উঠেছে রৌনকের মুখে। তারপর অনামিকার চোখে চোখ রেখে ও সুমধুর কণ্ঠে বলল, হেই তো আমার গুড গার্ল, শিখে গেছে রোম্যান্স করা। জানো, যখন আমি আজ তোমার এমন স্পর্শ পেলাম, আই ওয়াজ ফিলিং সো হ্যাপি। আমি বলে বোঝাতে পারবো না কতটা। শুধু একটা কথাই বলবো, আমি এইভাবে তোমাকে ভালোবাসতে চাই, এইভাবে বারবার তোমার স্পর্শ পেতে চাই। বলো না, এইভাবে ভালোবাসবে তো আমায়। অনামিকার সারা মুখে রক্তিমাভা ছড়িয়ে পড়ল, আর ধীরে ধীরে ইতিবাচক মাথা নাড়ালো ও। তারপর রৌনক আলতোভাবে অনামিকার গালে নিজের হাতটি রাখল এবং ক্রমশ এগিয়ে যেতে থাকলো ওর দিকে। রৌনক অত্যন্ত কাছাকাছি চলে গিয়ে দুষ্টু মিষ্টি মাখা মুখে বলল, আমার গুড গার্ল, এখনই এত লজ্জা পাচ্ছে, তাহলে যখন সত্যিই করব তখন কি হবে। অনামিকা স্তম্ভিত হয়ে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য, তারপর ঠোঁট ফুলিয়ে বলল, তুমি খুব দুষ্টু হয়ে গেছো, দুষ্টুমি করছো আমার সাথে, তাই না? রৌনক হেসে বলল, একদম না। কে বলল দুষ্টুমি? ওটা রোম্যান্স। আমার আনাকে আমি ভালোবাসছি। তারপর অনামিকাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে বলল, আজ কিন্তু ছেড়ে দিলাম, কিন্তু একদিন নিশ্চয়ই করব, ঠিক আছে গুড গার্ল? অনামিকা ইতিবাচক মাথা নাড়ল। অনামিকা যতই লজ্জা পেল মনে মনে, ও নিজেও রৌনকের স্পর্শ পেতে চায়। আরো আরো শক্ত করে জড়িয়ে ধরল ওকে। সেদিনকে অনামিকাকে বাড়িতে পৌঁছে দেওয়ার পরেও রৌনক নিজের বাড়িতে চলে গেল এবং রিয়ালি দেবীকে জানালো অনামিকার সঙ্গে সেই নাটকে ও অংশগ্রহণ করছে। রিয়ালি দেবী হেসে বললেন, আমি খুব খুশি হয়েছি যে তুই রোমিও হচ্ছিস। রৌনক ইতিবাচক মাথা নেড়ে বলল, এমনিতেও আমি রোমিও হতাম,
আর রাজ সেই সুযোগটা আমাকে করে দিল। আমি কাল ওকে কলেজ থেকে বার করে দিলাম, তখনকার যাতে কোনো অসুবিধা না হয়, কারণ সবাই জানতো যে এত কম সময়ে এটা ভেরি ডিফিকাল্ট। আর রাজ শাস্তি পেয়ে গেছে। যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার কাছে কেউ যাওয়ার সাহস পাবে না। রিয়ালি দেবী হেসে ইতিবাচক মাথা নাড়ালেন। উনি জানেন যে রৌনক নিজের প্রাণ দিয়ে হলেও অনামিকার গায়ে একটা আঁচড় লাগতে দেবে না। অবশেষে সেই দিন এসে উপস্থিত হলো। অনামিকা সকাল থেকে খুব টেনশনে ছিল। এই কদিনে অনেক অনেক রিহার্সাল করেছে যাতে কোনো ভাবে কিছু ত্রুটি না হয়। এই প্রথম ওদের কলেজে ইন্টার কলেজ ড্রামা কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে, কিছুতেই হারলে চলবে না। কলেজে পৌঁছে ওরা অবাক হয়ে গেল এত লোক সমাগম দেখে। আজ রৌনক শুধু একা আসেনি, ওর বাবা মা সাথে এসেছিলেন। অনামিকার পারফরমেন্স যে ওনারা কোনোভাবেই হাতছাড়া করতে চান না। ওনারা অডিটোরিয়ামের দিকে এবং রৌনক গেল গ্রিন রুমের দিকে। অনামিকা শাইনি এবং জেনির সাথে গ্রিন রুমে রেডি হওয়ার জন্য যেতেই দেখল দরজার সামনে ভিড় করে সবাই দাঁড়িয়ে আছে। অনামিকা জিজ্ঞেস করতেই জানতে পারল যে রৌনক সবাইকে কিছু বলবে, তাই প্রত্যেকে অপেক্ষা করছে। কিছু মুহূর্তের মধ্যে রৌনক উপস্থিত হয়ে যা বলল সংক্ষেপে এই হলো যে আজ যদি অনামিকারা প্রথম না হয় তাহলে কেউ যেন কোনো রকম কষ্ট না পায়, কারণ সব সময় জেতা ম্যাটার করে না, আর পুরস্কার সবচাইতে বড় নয়। সব থেকে গুরুত্বপূর্ণ হলো ওদের নিজেদের এনজয়মেন্টটা, কারণ ওরা এনজয় করলেই সবাই করবে। একদিন সব হারিয়ে যায়, সব মূল্যহীন হয়ে যায়, শুধু অমূল্য হয়ে থেকে যায় স্মৃতি। তাই ও চাইবে আজ এমন পারফরমেন্স সবাই করুক যা চিরজীবন সবার মনে থাকে। রৌনকের শেষ হলে সবাই ইতিবাচক মাথা নেড়ে বলল যে এই কথাটি তারা নিশ্চয়ই মনে রাখবে। নাটকের জন্য রেডি হওয়ার পর গ্রিন রুম থেকে একে একে সবাই বেরিয়ে আসলে প্রত্যেকে মঞ্চের পিছন দিকে উপস্থিত হয়। ওদেরকে দেখে রৌনক জিজ্ঞেস করল, অনামিকা কোথায়? ও আসেনি তোমাদের সাথে? শাইনি বলল, আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু অনামিকা এখনো রেডি হচ্ছে, বাট তাড়াতাড়ি হয়ে যাবে ওর। কলেজের নাম ঘোষিত করার পর সবাই একে একে মঞ্চে প্রবেশ করলো এবং শুরু হলো নাটক। দর্শক আসনে উপস্থিত সবাই ভীষণভাবে উৎসাহিত ছিল, কিন্তু সব থেকে বেশি ছিলেন রিয়ালি দেবী এবং সিদ্ধার্থ বাবু। রৌনক এবং অনামিকার পারফরমেন্স একসাথে দেখার জন্য একদমই অপেক্ষা করতে পারছিলেন না ওনারা। অনামিকা রেডি হওয়ার পরে দ্রুত মঞ্চের পিছনে উপস্থিত হলো। রৌনক খুবই আশ্চর্য হয়ে গেল ওকে দেখে, এতটাই যে চোখের পাতা পড়ছিল না ওর। অন্যদিকে অনামিকার একই অবস্থা রৌনককে দেখে। অনামিকা নিজেকে সামলে নিয়ে বলল, আমি এসে গেছি, সরি একটু দেরি হয়ে গেল। রৌনক হঠাৎ খেয়াল করলো অনামিকা পুরোপুরি রেডি হয়নি। তুমি তো এখনো তোমার শুজ পরনি না? অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, আমাদের নাটক তো শুরু হয়ে গেছে, তাই চলে এসেছি, আর আমি হিল জুতোতে অতটা কমফোর্টেবল না, তাই ভাবলাম স্টেজে যাওয়ার আগে পরে নেব। রৌনক সুমধুর স্বরে বলল, তোমাকে পড়তে হবে না, আমি পরিয়ে দিচ্ছি, এখানে বসো। অনামিকা কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু রৌনকের জোড়াজুড়িতে শেষে বাধ্য হয়ে চেয়ারে বসার পর রৌনক ওর পায়ে জুতো পরিয়ে দিল এবং বলল, আনা শোনো, রিল্যাক্স থাকবে, আমি আছি তো, ওকে? শুধু ভাববে তুমি আমার জুলিয়েট আর আমি তোমার রোমিও। ভাববে সব সত্যি হচ্ছে আর তুমি আমাকে হারাতে চাও না। দেখবে কি সুন্দরভাবে সব হয়ে যাবে, ওকে গুড গার্ল। অনামিকা ইতিবাচক মাথা নাড়ালো। সঙ্গীত শুরু হওয়ার সাথে সাথে রৌনকের প্রবেশ ঘটল মঞ্চে এবং কিছু সময় পরেই অনামিকা মঞ্চে প্রবেশ করল।
সবাই নিজ নিজ সংলাপ দক্ষতার সাথে বলতে আরম্ভ করল। অনামিকার সংলাপগুলি গুলিয়ে যাচ্ছিল মাঝে মাঝে, কিন্তু রৌনক সামলে নিচ্ছিল প্রতিবার। অবশেষে নৃত্য শুরু হলো। রৌনক অনামিকার অনুমতি নেওয়ার পর ওকে একে অপরে মেতে উঠল ওরা সুরের তালে তালে। ও অনামিকার চোখে চোখ রেখে বলল, খুব ভালো করছো তুমি, জাস্ট রিল্যাক্স। নাটকের মধ্যে থেকেও কখন যে একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিল ওরা বুঝতে পারল না। করতালির আওয়াজে সম্বিত ফিরল ওদের। পরের দৃশ্য, রোমিও জুলিয়েটকে নিজের ভালোবাসার কথা জানাবে। অনামিকা ব্যালকনির উপর দাঁড়িয়েছিল এবং তার ঠিক নিচে দাঁড়িয়ে রৌনক সুন্দরভাবে নিজের সংলাপের মাধ্যমে সবার অজান্তে ভালোবাসার কথা প্রকাশ করল অনামিকার কাছে। অনামিকা মনে মনে বলল, রিয়েল লাইফে আমি তোমার জুলিয়েট নাই হতে পারি, কিন্তু তুমি সারা জীবন রোমিও হয়ে থাকবে আমার মনে। আমার হৃদয়ে তোমার প্রতি ভালোবাসা চিরকাল থাকবে। অনামিকা ওর ভালোবাসা স্বীকার করল এবং তারপরে পরস্পরের কাছাকাছি এসে গভীর আলিঙ্গনে লিপ্ত হলো ওরা। কিছু মুহূর্ত পরে আবার মঞ্চের আলো জ্বলে উঠল। এরপরের দৃশ্য হলো রোমিও জুলিয়েট গোপনে বিবাহের দৃশ্য। অনামিকা সুন্দর গাউনটি পরে রৌনকের সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছিল ওর। এক দৃষ্টিতে তাকিয়েছিল অনামিকার দিকে। সত্যি ভুলে গিয়েছিল রৌনক চারপাশে কি হচ্ছে। হঠাৎ ফিরতে সংলাপগুলো বলতে আরম্ভ করল। আংটি পরানোর সময় রৌনক অনামিকার কানে বলল, নাটকের সুযোগে আমাদের এনগেজমেন্টটা হয়ে গেল, কি বলো, এবার শুধু বিয়ে হওয়ার পালা। খুব বিস্মিত হয়ে গেল রৌনকের কথা শুনে এবং রক্তিম আভা ছড়িয়ে পড়ল অনামিকার সারা গালে। এরপর এলো সেই দৃশ্য যেখানে চুম্বনের মাধ্যমে একে অপরকে স্বামী স্ত্রীর রূপে গ্রহণ করবে ওরা। যতবার এই দৃশ্য প্র্যাকটিস করেছে ওরা, ততবারই অনামিকার হৃদস্পন্দন বেড়ে যেত। আলতোভাবে অনামিকার গালের উপর নিজের হাতটি রেখে ধীরে ধীরে ওর অনেকটাই কাছে চলে গিয়েছিল রৌনক। লজ্জায় চোখ বুজে নিয়েছিল অনামিকা। রৌনককে বলেছিল যেহেতু ও রোম্যান্সে কমফোর্টেবল না, তাই ঠিক মুহূর্তে আলো নিভিয়ে দিতে বলবে। আর তাই হলো। হাফ ছেড়ে বাঁচল অনামিকা। এর পরের দৃশ্যে সবাই দেখল কিভাবে রোমিওকে শহর থেকে বহিষ্কার করা হয়েছিল একজনকে হত্যার জন্য। রৌনক নিজের অভিনয়ের মাধ্যমে দৃশ্যগুলো এত সুন্দরভাবে তুলে ধরেছিল, সেখানে উপস্থিত প্রত্যেকে ভুলে গিয়েছিল যে কোনো নাটক উপস্থাপিত হচ্ছে। এবং সব শেষে সেই দৃশ্য যেখানে অনামিকা জুলিয়েটের বেশে শুয়ে রয়েছে কাঁচের স্তম্ভের উপর। ওকে সেভাবে দেখে থমকে গিয়েছিল রৌনক। হঠাৎই অতীতের কিছু স্মৃতি ভেসে উঠেছিল চোখের সামনে, কিন্তু নিজেকে হারিয়ে যেতে না দিয়ে অনামিকার পাশে গিয়ে বসল এবং মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকলো নিজের শেষ সংলাপগুলি। অবশেষে রোমিওর নিজের জীবন শেষ করার সাথে সাথে নাটকটিরও সমাপ্তি ঘটল। করতালি আওয়াজ ভরে উঠল চারিদিক। প্রত্যেকে একে অপরকে জড়িয়ে ধরল আনন্দেতে। একে একে সমস্ত কলেজের পারফরমেন্স শেষ হওয়ার পরে অবশেষে আসলো রেজাল্টের সময়। ইতিমধ্যে তৃতীয় স্থান নির্বাচিত হয়ে গেছে। এবার শুধু পালা প্রথম এবং দ্বিতীয় স্থানের। অনামিকা এক মনে ঈশ্বরকে ডেকে যাচ্ছিল, ওরা কি জিততে পারবে আদেও? জীবনে এত টেনশন সত্যি কোনোদিনও হয়নি অনামিকার। পরীক্ষার ফলাফল বেরোনোর আগেও না, কিন্তু এখন হচ্ছে। ও বুঝতে পারছিল না রেজাল্ট কি হবে, আদেও ওদের কলেজ বিজয় হবে কিনা। যেহেতু সংলাপ বলার সময় বেশ কিছু ভুল করেছিল, সেই জন্য হেরে যাওয়ার ভয়টা আরো বেশি জাঁকিয়ে বসেছিল ওর মধ্যে। শক্ত করে শাইনি আর জেনির হাত চেপে ধরে রেখেছিল নিজের দুটি হাত দিয়ে, আর এক মনে ঠাকুরের কাছে
প্রার্থনা করছিল যে সবার পরিশ্রম যেন সফলতা পায় আজকে। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে বিজয় কলেজের নাম ঘোষিত হলো, আর তা শুনে সবাই বেশ আশ্চর্য হয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি অনামিকা, কারণ ওরা প্রথম স্থান অধিকার করতে পারল না। এতদিনের পরিশ্রমকে ব্যর্থ করে দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিল ওরা। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিল অনামিকা। চোখ দুটি জলে ভরে উঠেছিল, নিজেকে সংযত রাখতে পারল না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল ও। তা দেখে ওখানে উপস্থিত প্রত্যেকে বেশ চিন্তিত হয়ে গেল। সিদ্ধার্থ বাবু এবং রিয়ালি দেবীও অনামিকাকে স্টেজের ওপর অমনভাবে কাঁদতে দেখে বেশ চিন্তিত হয়ে গিয়েছিল। রিয়ালি দেবী চিন্তিত স্বরে বললেন, অ্যানা হঠাৎ কাঁদছে কেন? এখান থেকে তো বুঝতে পারছি না কি হচ্ছে। রনির যখন দেখা হবে তখনই জানতে পাবো। সিদ্ধার্থ বাবু ইতিবাচক মাথা নাড়লেন। শাইনি চিন্তিত স্বরে বলল, কেন, কি হয়েছে, কাঁদছিস কেন? জেনি ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, কিরে অ্যানা, বল আমাদের কি হয়েছে। অনামিকা কোনো প্রত্যুত্তর না দিয়ে অনবরত কেঁদে যাচ্ছিল। ওকে এভাবে কাঁদতে দেখে ভীষণ কষ্ট হচ্ছিল রৌনকের। তাই আর নিজেকে স্থির রাখতে পারল না কোনো মতে। ওর সামনে গিয়ে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, অ্যানা, আমার গুড গার্ল আবার কান্নাকাটি করছে। তোমাকে আমি বলেছিলাম না একদম কাঁদবে না, তাহলে আবার কাঁদছো কেন? শাইনি বলল, আমিও তো তখন থেকে তাই জিজ্ঞেস করছি, কিন্তু ও কোনো আনসার দিলে তো হয়। অনামিকা কাঁদো কাঁদো গলায় বলল, আই অ্যাম সরি, আজ একমাত্র আমার জন্য আমরা উইনার হতে পারলাম না। এতদিনের পরিশ্রম সব ওয়েস্ট হয়ে গেল। আমি জানতাম আমার দ্বারা হবে না। এই জায়গায় অন্য কেউ থাকলে আমাদের কলেজে জেতার রেকর্ড কেউ কোনোদিন ভাঙতে পারতো না। অনামিকার কথা শেষ হওয়ার সাথে সাথে রৌনক ওকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিয়ে বলল, বোকামি, আমি কি বলেছি তোমার জন্য আমরা হেরে গেছি? শুধু তুমি না, এখানে অনেকে কিছু না কিছু মিস্টেক করেছে। তাহলে তুমি একা নিজের দোষ দিচ্ছ কেন? ইভেন আমিও তো অনেক মিস্টেক করেছি। শাইনি রৌনকের কথায় সম্মতি জানিয়ে বলল, রন একদম ঠিক বলেছে। শুধু তুই না, আমারও অনেক ডায়লগ গুলিয়ে গেছিল। সামহাও ম্যানেজ করে নিয়েছি। আর আমরা সবাই জানি যে তোর রোল আমাদের সবার থেকে কত বেশি হার্ড ছিল, তাও তুই নিজের 100% দিয়েছিস। অ্যানা, এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে? তুই না স্ট্রং? রৌনক অনামিকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার মনে আছে আমি কি বলেছিলাম? আমরা এখানে এনজয় করতে এসেছি এই নাটকটা করে। জেতা হারা ডাজন্ট ম্যাটার। তোমরা সবাই বলেছিলে মনে রাখবে, কিন্তু তুমি তো আমার কথা শুনছো না। বারবার আমাকে করা প্রমিস ভেঙে দিচ্ছ। এবার কিন্তু আমি সত্যি ভীষণ স্যাড হয়ে যাব। অনামিকা অশ্রু সজল চোখ দিয়ে ওর দিকে তাকিয়ে দ্রুত বলে উঠল, না প্লিজ স্যাড হও না, আমি আর কাঁদবো না। রৌনক মিষ্টি করে হেসে ওর চোখের জল মুছিয়ে দিয়ে বলল, এই তো আমার গুড গার্লের মতো কথা। চলো এবার হাসি মুখে সবাই প্রাইজ দেবে, ঠিক আছে? অনামিকা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো। পুরস্কার বিতরণের পর হঠাৎ মঞ্চে উপস্থিত বিচারকেরা বলে উঠলেন যে এই প্রথমবার বিজয়ী কলেজের পরিবর্তে অন্য কলেজ সেরা জুটি পুরস্কারটি পাচ্ছে, এবং ওনারা আরো জানালেন যে যদিও কলেজটি আজ বিজয়ী হতে পারেনি, তবু প্রধান চরিত্র দুটি সবার মনে দাগ কেটে গেছে। অনামিকারা সবাই একে অন্যের দিকে তাকাচ্ছিল, বুঝে উঠতে পারছিল না বিচারকরা কাদের কথা বলতে চাইছিল। হঠাৎ সবাইকে প্রচন্ড অবাক করে দিয়ে অনামিকা এবং রৌনকের নাম ঘোষিত হলো সেই পুরস্কারটির জন্য। এক মুহূর্তের জন্য সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল, কিন্তু পর মুহূর্তে ওরা সবাই অনামিকাকে জড়িয়ে ধরল এবং অভিনন্দন জানাতে লাগলো ওদেরকে। বিচারকেরা পুরস্কারটি অনামিকা এবং রৌনকের হাতে তুলে দিলেন। সিদ্ধার্থ বাবু এবং রিয়ালি দেবীও
ওদের সেই পুরস্কার পাওয়া দেখে খুশি হলেন। বিচারক মণ্ডলীর মধ্যে মিস সেন নামক একজন অনামিকা এবং রৌনককে অভিবাদন জানিয়ে বললেন, ইউ গাইজ ডিড অ্যান অ্যামেজিং পারফরমেন্স টুডে। আর তাই তো এই পুরস্কারের যোগ্য তোমরা। তোমাদের মাঝে কেমিস্ট্রিটা ছিল, সেটা সত্যি খুব সুন্দর। যেভাবে ছোট ছোট ভুল করে তুমি সামলে নিচ্ছিলে, সত্যি তা প্রশংসনীয়। তোমাদের পারফরমেন্স দেখে মনেই হচ্ছিল না যে তোমরা নাটক করছো, মনে হচ্ছিল সব সত্যি হচ্ছে। আর তোমরা একে অপরকে কিছুতেই হারাতে চাও না। মনে হচ্ছিল ছাত্র শিক্ষকের জুটি না, ভালোবাসার মানুষ একসাথেই নাটকটি করছে। তাই একটা কথা জিজ্ঞেস না করে থাকতে পারছি না। আর ইউ গাইজ ইন লাভ উইথ ইচ আদার? কজ একজন প্রফেশনাল হিসাবে আমি জানি কোনটা নাটক আর কোনটা রিয়েল। কারণ দুটি মানুষের একে অপরের প্রতি ভালোবাসা না থাকলে কেমিস্ট্রিটা এত সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসতে পারে না। রৌনক ওনার কথা শুনে মুচকি হেসে বলল, হু নোজ, মেবি ইউ আর। ওর প্রত্যুত্তর শুনে লাল আভা ছড়িয়ে পড়ল অনামিকার সারা গালে। কিন্তু এমন উত্তর দেওয়ার কারণ বুঝতে পারল না অনামিকা। রৌনক ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার তোমার প্রতি ভালোবাসা একমাত্র তোমার নিষ্পাপ মন ছাড়া সবাই বুঝে উঠতে পারছে। আই উইশ আমার মনের কথা তুমি খুব তাড়াতাড়ি বুঝে উঠতে পারবে। এত বছর ধরে তারই তো অপেক্ষায় আছি, তোমাকে আপন করে নেওয়ার অপেক্ষায়। অনুষ্ঠানের সমাপ্তি হওয়ার পর সবাই গ্রিন রুমের দিকে প্রস্থান আরম্ভ করল। অনামিকা রৌনকের দিকে তাকিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করার ছিল। তুমি তখন যে উত্তরটা দিলে, মেবি আমরা একে অপরকে ভালোবাসি, আমি সেটা ঠিক বুঝে উঠতে পারলাম না। উনিও বলছিলেন যে আমরা একে অপরকে ভালোবাসি কিনা, উনি ঠিক কি মিন করতে চাইছিলেন। অনামিকা যদিও প্রশ্নটা বুঝতে পেরেছিল, তাও ও রৌনকের মনের কথা জানতে চাইছিল। রৌনক মিষ্টি করে হেসে বলল, উনি ভাবছিলেন যে আমরা শুধুই বন্ধু কিনা, কারণ আমাদের একে অপরের প্রতি ভালোবাসা না থাকলে তো কেমিস্ট্রি হবে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর তুমিও জানো আমি তোমাকে ভালোবাসি। আমরা তো বেস্ট ফ্রেন্ডের থেকেও অনেক অনেক বেশি ভালো ফ্রেন্ড, তাই আমাদের ভালোবাসাটা বন্ধুত্বের থেকে অনেক অনেক বেশি। আমি সেটাই মিন করছিলাম। তুমি কি ভাবলে? অনামিকা আস্তে আস্তে বলল, আমিও তাই ভাবছিলাম। তারপর মনে মনে বলল, আমিও বোকা, যখন উত্তরটা জানি যে তুমি আমাকে না অন্য একজনকে ভালোবাসো, তাও বারবার তোমার বিহেভিয়ারে ভেবে ফেলি যে তুমি আমাকে ভালোবাসো। রৌনক মিষ্টি করে হেসে বলল, আমি ভাবলাম হয়তো ভেবেছ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভালোবাসা, যেটা নিয়ে ভেবেছিলেন। আমার কিন্তু সেটাও অনেক বেশি ভালো লাগে, জমিয়ে রোম্যান্সও করা যায়। আর তুমি যদি চাও তাহলে আমরা বেস্ট ফ্রেন্ডের থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যেতে পারি, তোমার জন্য সবকিছু। তারপর একটু নাটকীয় ভাবে বলল, আমার আনা যা চাইবে রন তাই করবে। অনামিকা হেসে ফেলল ওর কথা শুনে। তারপর বলল, জেনি আর শাইনির সাথে থাকতে থাকতে খুব দুষ্টুমি শিখে গেছ। রৌনক মিষ্টি করে হেসে বলল, হাঁকে ম্যাডাম। ওরা দুজনেই সশব্দে হেসে উঠল। কিছু মুহূর্তের পরে গ্রিন রুমের সামনে পৌঁছে সবাইকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল রৌনক। প্রত্যেকে উপস্থিত হলে যে কথাগুলো বলল তার সংক্ষেপে এই হলো যে আজ সত্যি সবাই খুব ভালো পারফরমেন্স করেছে এবং তার জন্য ও নিজেও খুব খুশি। আর ওদের এই সাফল্য উদযাপনার জন্য আগামীকাল ভ্যালেন্টাইন্স ডের দিনটাতে নিজের বাড়িতে একটি বিশেষ পার্টির আয়োজন করেছে রৌনক এবং আশা করবে যে সবাই সেখানে উপস্থিত থাকবে। কিন্তু কেউ যদি নিজের প্রেমিক প্রেমিকার সাথে দিনটি কাটাতে চায় তাহলে সে নিশ্চয়ই কাটাতে পারে। পার্টিতে আসার কোনো বাধ্যকতা নেই। সবাই খুব উৎসাহিত হয়ে জানালো যে তারা প্রত্যেকে সেখানে উপস্থিত থাকবে। জেনি আনন্দিত হয়ে বলল, ওয়াও, কাল রনির বাড়িতে পার্টি,
কি মজা হবে বল। শাইনি আনন্দিত হয়ে বলল, সত্যি একদম ঠিক বলেছিস। রৌনক শাইনি, জেনি এবং অনামিকার দিকে তাকিয়ে বলল, আমি চাই তোমরা একটু তাড়াতাড়ি আসবে। জেনি বলল, তুমি যখন বলছো আমরা নিশ্চয়ই তাড়াতাড়ি যাব, কি তাই তো না? অনামিকা মিষ্টি হেসে সম্মতি জানালো। রৌনক সুমধুর স্বরে বলল, আচ্ছা না, তুমি এবার তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, আমি চেঞ্জ করে তোমার জন্য ওয়েট করব, তারপর তোমাকে বাড়িতে দিয়ে আসবো, ঠিক আছে? এই বলে রৌনক সেখান থেকে প্রস্থান করতেই শাইনি বলল, শোন, তোরা চেঞ্জ করে নে, আমি 5 মিনিটের মধ্যে আসছি, রৌনকের সাথে একটু কথা আছে। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, ওকে, তাড়াতাড়ি আসিস। রৌনক গ্রিন রুমে পৌঁছানোর ঠিক পূর্বে থমকে দাঁড়ালো, কারণ গলা খাকানির আওয়াজের পিছনে ফিরতেই দেখল শাইনি দাঁড়িয়ে আছে। রৌনক ওকে জিজ্ঞেস করলো, হ্যাঁ শাইনি বলো, কিছু বলবে? শাইনি ওর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি ভাবছিলাম, যে অনেক কিছু তো হলো, নাটক, রোম্যান্স, কেমিস্ট্রি, এবার অনামিকাকে প্রপোজটা কবে করা হচ্ছে? শুধু দূর থেকে কি ভালোবাসলে চলবে? ও যে বুঝতেও পারছে না। রৌনক ওর কথা শুনে বেশ কিছুটা বিস্মিত হয়ে গিয়ে বলল, তুমি কি করে জানলে যে আমি আনাকে ভালোবাসি? শাইনি হেসে বলল, আমি ঠিক বুঝতে পেরেছি, কারণ আমি শান্তভাবে সমস্ত কিছু বোঝার চেষ্টা করেছি। তেমনি আছে যেদিন তুমি আমাদের অ্যাপার্টমেন্টে ফার্স্ট এসেছিলে, তখন থেকে আমার কিছু একটা ডাউট ছিল। তারপর তুমি অনামিকাকে বাড়িতে দিয়ে আসা স্টার্ট করলে, ওর ভয় কাটানো, ওকে টেক কেয়ার করা, সব সময় ওকে আনন্দে রাখার চেষ্টা করো। আর আমি জানি, যত এটাকে বন্ধুত্বের নাম দাও, এটা ভালোবাসায়। আর অনামিকা তোমার চোখ না পড়তে পারলেও আমি ঠিক বলতে পারি তুমি ওকে কতটা ভালোবাসো, আর আমি জানি ও বুঝবে। রৌনক মিষ্টি করে হেসে বলল, আমি তো ওকে বোঝাতে চাই, কিন্তু বুঝতেই পারে না। কতবার কত রকম ভাবে আমি ওকে হিন্ট দিয়েছি, কিন্তু প্রতিবারই আমি আনসাকসেসফুল। তাই খুব তাড়াতাড়ি আমি ওকে প্রপোজ করব। শাইনি ইতিবাচক মাথা নেড়ে বলল, আমি জানি ও ইনডিরেক্টলি কিছুই বোঝে না, তাই ওকে ডাইরেক্টলি বোঝাতে হবে। কাল তো ভ্যালেন্টাইন্স ডে, তুমি ওকে কালই বলতে পারো তো? রৌনক নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, আমি ভ্যালেন্টাইন্স ডে মানি না। আমার জন্য বছরের শুধু এই একটা দিন ভালোবাসার দিন নয়, আমার জন্য প্রতিটা দিনই ভালোবাসার। আমি কোনো স্পেশাল দিনে না, একটা নর্মাল দিনে ওকে নিজের ভালোবাসার কথা জানিয়ে সেই বেসিক দিনটাকে স্পেশাল করতে চাই। শাইনি হেসে বলল, তুমি তো সত্যি খুব রোম্যান্টিক হয়ে গেছো। রৌনক হেসে বলল, হ্যাঁ, তুমি যখন রোম্যান্টিক হতে বললে ব্যাস হয়ে গেল, ক্রেডিটটা কিন্তু তোমার। শাইনি বলল, আমি সবসময় আছি তোমাকে হেল্প করার জন্য, কোনো হেল্প লাগলে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? তাহলে কাল দেখা হচ্ছে। অ্যানাকে তাড়াতাড়ি প্রপোজ করে দাও, আমি খুব খুশি হব। সত্যি ও খুব লাকি যে তোমার মতো একজন এতটা ভালোবাসে ওকে। রৌনক ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, নিশ্চয়ই, আর কাল না, অ্যানাকে শাড়ি পরতে বলো, খুব সুন্দর লাগে ওকে। শাইনি রৌনকের কাছ থেকে বিদায় নিয়ে গ্রিন রুমের দিকে এগোতে লাগলো এবং রৌনকও ছেলেদের জন্য থাকা গ্রিন রুমটির দিকে এগোতে লাগলো। সেখানে পৌঁছাতে দেখলো রিয়ালি দেবী এবং সিদ্ধার্থবাবু দরজার বাইরে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলেন। রিয়ালি দেবী রৌনকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি রে রন, আনা তখন হঠাৎ কাঁদছিল কেন? ওর শরীর খারাপ লাগছিল নাকি? রৌনক নেতিবাচক মাথা নাড়িয়ে ওনাকে আসল কারণটি জানালে রিয়ালি দেবী স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, হো হো, আচ্ছা, ভালো হয়েছে যে ওর শরীর খারাপ হয়নি। আর সবাইকে বলে দিয়েছিস তো কাল আমাদের বাড়িতে পার্টি আছে? সবাই ইনভাইটেড। সত্যি আনা কতদিন পর আমাদের বাড়িতে আসতে চলেছে, ওকে দেখে সবাই কিন্তু খুশি হবে। সিদ্ধার্থ বাবু ইতিবাচক মাথা নাড়িয়ে বললেন, এ কথাটা কিন্তু একদম ঠিক বলেছে রিয়ালি। আচ্ছা রন, শোন, আমরা আসছি, ঠিক আছে? তুই অ্যানাকে সাবধানে বাড়িতে
পৌঁছে দিয়ে আসিস। তারপর ওনারা সেখান থেকে প্রস্থান করলেন। শাইনি গ্রিন রুমে আসতেই অনামিকা জিজ্ঞেস করলো, এতক্ষণ কোথায় ছিলি বল? 5 মিনিট বলে 5 মিনিটে এসে যাব এতক্ষণ লাগলো? শাইনি বলল, আরে রন যে মেয়েটাকে ভালোবাসে না, ওর ব্যাপারে কথা বলছিল আমার সাথে। কাল আসবে তো, তাই সবার সাথে মিট করাবে ওকে প্রপোজ করার আগে। আমি কিন্তু খুব এক্সাইটেড। অনামিকার মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল শাইনির মুখে সেই অচেনা মেয়েটির কথা শুনে। ধীরে ধীরে বলল, ও আচ্ছা, খুব ভালো কথা। শাইনি অনামিকার দিকে তাকিয়ে বলল, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই খুশি হসনি। অনামিকা কৃত্রিম হাসি হেসে বলল, কে বলল? আমি তো খুশি হয়েছি। ঠিক আছে, আমি বেরোচ্ছি, তাড়াতাড়ি বেরিয়ে যাস তোরাও। অনামিকা গ্রিন রুম থেকে বাইরে বেরিয়ে একটু এগোতেই দেখল রওনক ওর জন্য অপেক্ষা করছে। অনামিকার কাছে যেতেই বলল, চলো তাহলে যাওয়া যাক। অনামিকা নিশ্চুপভাবে মাথা নাড়িয়ে চলতে থাকলো ওর সাথে। মনে এখন অনেক প্রশ্ন আনাগোনা করছে। এটার সাথে ভয় ওকে হারিয়ে ফেলার। বুঝতে পারছে একটু একটু করে ওর থেকে অনেক দূরে চলে যাবে রওনক। অগত্যা ওকে শক্ত করে চেপে ধরল অনামিকা। হয়তো কাল এরপর কোনোদিনও কাছে পাবে না রওনককে। কি করে থাকবে বুঝতে পারছে না কিছুতেই। এবার কি করবে অনামিকা? অনামিকা ভাবছিল যে শাইনি ওকে যা বলেছিল তার ব্যাপারে কি রওনককে জিজ্ঞেস করবে। সেই অচেনা মেয়েটির ব্যাপারে শুনলেই কেমন জানি রাগ রাগ হয়, মন খারাপ হয়ে যায় অনামিকার। এত ঈর্ষা এর আগে কখনো অনুভব করেনিও একেবারে। রওনকই অনামিকার প্রথম ভালোবাসা, আর এখনো ও বুঝতে পেরেছে ভালোবাসা মানুষকে অন্যের হয়ে যেতে দেখলে কেমন লাগে। অনামিকা সিদ্ধান্ত নিল, যাই হোক না কেন সরাসরি কথা বলা উচিত এই ব্যাপারে। ও রওনকের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। শাইনি বলছিল যে কালকে তুমি সবাইকে সেই মেয়েটির সাথে মিট করাবে। রওনক অনামিকার দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ ভাবছিলাম কালও পার্টিতে যখন আসছে সেই সুযোগে মম ড্যাডির সাথে মিট করিয়ে দেব, আর তোমাদের সাথে মিট হয়ে যাবে। অনামিকা মনে মনে বলল, একবার দেখা হোক না ওর সাথে, আমিও দেখে নেব আমার রনকে আমার থেকে দূরে নিয়ে যাওয়া। রওনক শান্ত স্বরে বলল, তুমি খুশি হওনি? আমার খুব ইচ্ছা তাকে প্রপোজ করা। আমি আমার গার্লফ্রেন্ড বানানোর সাথে সাথে আমার লাইফ পার্টনারও বানাবো। অনামিকা মনে মনে বলল, আমি বানাতে দিলে তো, কিন্তু আমি যা ভাবছি তা করতে পারবো কি আদেও? কারণ এমন কিছু করলে তো রন খুবই হার্ট হবে। আমি যাকে ভালোবাসি তাকে কি করে কষ্ট দিতে পারবো? ওর খুশিতে আমারও তো খুশি থাকা উচিত। নিজের ভালোবাসাকে অন্য কারোর হয়ে যাচ্ছে বলে আমি তার থেকে তার ভালোবাসা কেড়ে নিতে পারি না। আমাকে স্ট্রং থাকতে হবে। তাই তুমি আমার থেকে দূরে চলে যাওয়ার আগে আমি নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে নেব। আমার ভালোবাসাকে আমি অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না, আর অন্য কারোর হয়ে যেতে দেখতেও পারবো না। রওনক চিন্তিত স্বরে বলল, না কি হয়েছে? তখন থেকে কি ভাবছো? অনামিকা নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, তেমন কিছু না, এমনি একটা কথা ভাবছিলাম। রওনক মুচকি হেসে বলল, আমার কিন্তু আজ আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু একা একা খেতে ভালো লাগে না। তাই কেউ যদি আমার সাথে খেতে চায় তাহলে সে যেতেই পারে। অনামিকা বুঝতে পারল যে রওনক ওকে উদ্দেশ্য করে বলছে। আগের বার ওকে মানা করে দিয়েছিল অনামিকা, কিন্তু এবার মানা করতে পারল না। তাই নিজের মনের ভেতর দুঃখগুলো দাবিয়ে রেখে খুশি মনে বলল, আমি যাব তোমার সাথে আজকে, চলো। তারপর একসাথে গন্তব্যের উদ্দেশ্যে
রওনা দিল ওরা। রৌনক বলল, এখানে কাছাকাছি সুন্দর জায়গা আছে, যাবে? তাহলে একান্তে একটু সময় কাটানো যাবে। অনামিকা হেসে মাথা নাড়ালো। কে জানে এমন সময়, এমন মুহূর্ত কখনো ফিরে আসবে কিনা। কিছু মুহূর্ত পরে অবশেষে পৌঁছল ওরা। অনামিকা গাড়ি থেকে নামতেই দেখতে পেল একটি অপূর্ব দৃশ্য। সবুজ প্রান্তরে ঘেরা একটি বিশাল জলাশয়, চারিদিকে জোনাকিরা আলো ছড়িয়ে বেড়াচ্ছে। রৌনক ওর পাশে গিয়ে দাঁড়ালো এবং শান্ত স্বরে বলল, চলো আমরা ওখানটায় গিয়ে বসি। অন্যদিকে তো অনেক ফ্যামিলি রয়েছে, সেই দিকটা ততটা নিরিবিলি না। আর একটু শান্ত জায়গা হলে আমরাও একসাথে টাইম স্পেন্ড করতে পারবো। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে নরম ঘাসের উপর বসেছিল, খুব একটা কথাও বলছিল না। আর তা উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল রৌনকের। অনামিকার হাতটি নিজের হাতের মধ্যে নিয়ে রৌনক শান্ত স্বরে বলল, তুমি কি আমার উপর রাগ করেছ? কথাই বলছো না যে? অনামিকা ওর চোখে চোখ রেখে বলল, না না, রাগ কেন করব? ভাবছিলাম এবার থেকে আমার কথা শোনার জন্য তোমার কাছে কতই বা সময় থাকবে, বা আমার জন্য তোমার কাছে দিনের কতটুকু বা অংশ থাকবে। বড় জোর 1 ঘন্টা বা তার একটু বেশি। তার থেকে তখন ভালোবাসার মানুষটার সাথে সময় কাটানো অনেক বেশি মূল্যবান হয়ে উঠবে। রৌনক অবাক কণ্ঠে বলল, কি বলছো কি তুমি আনা? আমি কি একবারও বলেছি যে আমি তোমার সাথে টাইম স্পেন্ড করব না? এসব অদ্ভুত চিন্তা ভাবনা কেন আনছো? আমি এখন তোমার সাথে যতটা সময় কাটাচ্ছি ঠিক ততটাই কাটাবো। অনামিকা নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, চাইলেই তো তা হতে পারে না রন। তোমার আর আমার সাথে আর একটা জীবনও যে জড়িয়ে আছে। তুমি চাইলেও তো আমার কাছে আসতে পারবে না সব সময়। তোমার সাথে যে আমার সম্পর্কটা বন্ধুত্বে, ভালোবাসার না। আমি চাই তোমাকে নিজের কাছে রাখতে, কিন্তু কি করে পারবো বলো তো? আমার তো সেই অধিকারই নেই। সেই অধিকারীর দায়িত্ব তো অলরেডি একজন পেয়ে গেছে। আমার সাথে সময় কাটালে সে রাগ করতে পারে, আর তোমার মম ড্যাড জানলে তারাও অসন্তুষ্ট হতে পারে। আমি তা একদমই চাই না। আমি চাই তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে সেই মূল্যবান মুহূর্তগুলো কাটাও। রৌনক শান্ত স্বরে বলল, আচ্ছা, তাহলে এই ভাবছিলে? তোমার আর কিছু বলার আছে আমাকে? আবারও নিজের মনে মনে বলল অনামিকা, বলার তো অনেক কিছুই আছে। তোমাকে ভালোবাসি, তোমাকে নিজের করে পেতে চাই, কিন্তু তার বলতে পারলাম কোথায়? আমার বলার আগেই তুমি অন্য কাউকে নিজের মন দিয়ে বসে আছো, তাই সেই মনের জায়গা আমি কি করে পাবো? কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার মনের সেই ভাবনাকে আমি বিশ্বাস করে যদি তোমাকে আমার মনের ভেতর চলতে থাকা অনুভূতিগুলো বলি, আর সেটা মিথ্যে হয়ে যায়, তখন কিভাবে সামলাবো আমি নিজেকে? নিজের ভাবনাকে স্তব্ধ করে অনামিকা নেতিবাচক মাথা নাড়িয়ে জানালো যে ওর আর সত্যি কিছু বলার নেই। রৌনক শান্ত স্বরে বলল, আনা, তুমি একটু বসো, আমি আসছি। অনামিকা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? আমি থাকবো না একা এখানে, আমিও তোমার সাথে যাব। রৌনক মুচকি হেসে বলল, তোমার থেকে বেশি দূরে যাব না, জাস্ট একটা কল করেই চলে আসবো। ভয় পাবে না একদম, আমি কাছাকাছি থাকবো। অনামিকা আস্তে আস্তে বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করব। রৌনক সেখান থেকে উঠে একটু দূরে একটা বেঞ্চের উপর গিয়ে বসলো, যেখান থেকে অনামিকার উপর ঠিকমতো লক্ষ্য রাখতে পারছিল ও। তারপর একটি নম্বরে কল করার সাথে সাথে অপর প্রান্ত থেকে একটি পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, যেটা অনামিকার বাবা অমরেশ বাবুর। অমরেশ বাবু বললেন, হ্যাঁ রন, বলো, কি হয়েছে? অ্যানা আবারও কিছু বলেছে তোমায়? রৌনক শান্ত স্বরে বলল, আপনার মেয়ে অ্যানা খালি আমার থেকে দূরে চলে যেতে চাইছে। আমি কি করে তা অ্যাকসেপ্ট করি বলুন তো? তাই আমি ডিসিশন নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব অ্যানাকে আমার কাছে নিয়ে এসে রাখবো।
আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে নিতে চাই, কিন্তু যেহেতু ওর স্টাডি কমপ্লিট হয়নি তাই ততদিন সেটা সম্ভব নয়। আমি চাই না কোনোভাবেই ওর পড়াশোনায় কোনো রকমের ব্যাঘাত ঘটুক, কিন্তু এনগেজমেন্ট তো হতে পারে। তাই আমি চাই আপনারা তাড়াতাড়ি চলে আসুন। ওকে প্রপোজ করে আমি এনগেজমেন্টটা সেরে নিতে চাই। অমরেশবাবু আনন্দিত হয়ে বললেন, এইটা তো খুব ভালো ডিসিশন। আমরা যত তাড়াতাড়ি পারি চেষ্টা করব। আমি জানি আমার মেয়েটা কতটা অবুঝ। সত্যি তোমার ভালোবাসা বুঝে উঠতে পারেনি, কিন্তু দেখো ঠিক পারবে, আর তখন 2 হাতে আগলে রাখবে তোমাকে। রৌনক শান্ত স্বরে বলল, আমিও তো তাই চাই আঙ্কেল। একবার ওকে হারিয়েছি, আর হারাতে পারবো না। আমি মম ড্যাডকে জানিয়ে রাখবো যে আপনারা আসবেন। ওকে আঙ্কেল, তাহলে রাখছি। অমরেশবাবু হেসে বললেন, হ্যাঁ রাখো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আর নিজের খেয়াল রাখবে। কথোপকথন শেষে রৌনক আকাশের দিকে তাকিয়ে বসে রইল কিছুক্ষণের জন্য। অন্যদিকে অনামিকা হঠাৎ খেয়াল করলো যে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু রৌনক তখন আসছিল না। খুব ভয় করতে লাগলো ওর। বুঝতে পারলো না হঠাৎ কোথায় চলে গেল রৌনক। অনামিকা উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলো যে কোথাও নেই। আতঙ্ক গ্রাস করলো ওকে। জোরে জোরে রৌনকের নাম ধরে ডাকতে লাগলো, যদিও ফিরে আসে। হঠাৎ সুমধুর সঙ্গীতের আওয়াজে থমকে দাঁড়ালো অনামিকা। পিছনে ফিরে দেখলো ওর থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিল রৌনক, আর ওর সুমধুর কণ্ঠস্বরে মন ছুঁয়ে যাওয়া গান শুনতে পাচ্ছিল অনামিকা। हम तेरे बिन कभी रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे खुद से ही हो जाएंगी जुदा, क्योंकि तुम ही हो अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो, चैन भी मेरा दर्द भी मेरी आशिकी अब तुम ही हो। অনামিকা বিন্দুমাত্র টের পেল না যে এই গানের মাধ্যমে রৌনক নিজের জীবনে ওর প্রাধান্য তুলে ধরল। ওর করা প্রত্যেকটা প্রশ্নের প্রত্যুত্তর দিল। গাইতে গাইতে অনামিকার থেকে একটু দূরে দাঁড়ালো রৌনক, এবং গানের শেষে নিজের 2 হাত প্রশস্ত করে ইশারাতে আহ্বান করলো ওর কাছে আসার জন্য। অনামিকা দ্রুত ওর কাছে পৌঁছে এবং রৌনককে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম যখন তোমাকে দেখতে পাচ্ছিলাম না। রৌনক ওকে নিজের বাহু জোড়ে আবদ্ধ করে শান্তভাবে বলে উঠল, সরি, আমি একটু ইম্পর্টেন্ট কথা বলছিলাম, বুঝতে পারিনি এত দেরি হয়ে যাবে। তুমি কেন ভয় পাচ্ছিলে? বলেছিলাম না আমি আছি। অনামিকা আদো আদো কণ্ঠে বলল, আমি জানতাম তুমি আছো, কিন্তু যখন এদিক ওদিক তাকিয়ে তোমাকে দেখতে পেলাম না, আর তোমার নাম ধরে ডাকার পরও তোমাকে খুঁজে পেলাম না, তখন সত্যি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। রৌনক ওর চোখে চোখ রেখে বলল, কিসের ভয়? আমাকে হারিয়ে ফেলার, না তোমার একা থাকার? অনামিকা ওকে জিজ্ঞেস করলো। আমি বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো। রৌনক আবার শান্তভাবে বলল, তুমি একা ছিলে তাই ভয় পেয়েছো, নাকি আমি তোমার থেকে দূরে ছিলাম আর তুমি আমাকে হারিয়ে ফেলবে তাই ভয় পেয়েছো? আচ্ছা, আমি যদি সত্যি এভাবে কোনোদিন চলে যাই, হারিয়ে যাই তোমার জীবন থেকে চিরকালের জন্য, তাহলে তখন কি করবে তুমি? আমাকে ছাড়াই তো থাকতে হবে। ভেবে নেবে রন হয়তো ভালো আছে, কিন্তু আমি একটু ভালো থাকবো না। তুমিও জানো তো থাকতে পারিনি। প্রতিটা মুহূর্ত তোমার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি আজ এখনই তোমার সিদ্ধান্ত জানতে চাই। যদি তুমি চাও আমি আর কখনো আসবো না তোমার সামনে। অনামিকা বিস্মিত হয়ে বলল, না বলো না এমন প্লিজ। রৌনক ওর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, কেন বলবো না? বারবার বলার পরও কেন তুমি আমাকে ছেড়ে যেতে চাও? কেন বারবার বলার পরও তুমি আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাও? বলো। আমার তোমার সাথে প্রতিদিন কাটানো সেই
মুহূর্তগুলোকে কেন থামিয়ে দিতে চাও? আমি তোমার সাথে প্রতিটা ক্ষণ কাটাতে চাই। কেন বুঝতে পারছো না? না, অনামিকার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, আরো কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কারণ আমার তোমাকে কারোর হাতে দিতে চাই না। আমি তোমাকে কারোর হতে দেখতে পারবো না। তুমি শুধু আমার, বুঝেছো? যখন সবাই সেই মেয়েটাকে নিয়ে আলোচনা করছিল, আমার ভালো লাগছিল না। আর তুমিও তো তাকে নিয়ে খুব খুশি। আর আমি চাই না তোমার খুশির মাঝে কোনো প্রকারের বাধা হতে দাঁড়াতে। রৌনক আলতো করে ওর গালের ওপর হাত রেখে বলল, সত্যি তুমি খুব নিষ্পাপ, আমি জানি তো। তাই তুমি যদি চাও আমি তার সাথে সব সম্পর্ক ভেঙে দেব। আমি তো তোমার সাথেই থাকতে চাই। অনামিকা আবারও বিস্মিত হওয়ার পালা। কি বললে তুমি? তার সাথে সব সম্পর্ক ভেঙে দেবে? সত্যি? তুমি করবে আমার জন্য? কিন্তু সে কষ্ট পাবে না? এটা কি আদৌ উচিত? রৌনক মুচকি হেসে বলল, তুমি নিজের চোখে দেখে নেবে যে সে কষ্ট পায় কিনা। আমি তোমার সামনে কাল ডিরেক্টলি কি তার সাথে কথা বলাবো? আমি জানি সে ঠিক বুঝবে, যেহেতু মেয়েটি খুব ভালো আর ওর মনটাও খুব ভালো। আমি তো তাকে খুব ভালো করে চিনি। তার মতো মেয়ে পাওয়া সত্যি খুব কঠিন। অনামিকা ঠোঁট ফুলিয়ে বলল, আবার ওর প্রশংসা করা হচ্ছে। যাও, আনি কথাই বলবো না তোমার সাথে। তারপরও রৌনক যা করলো ওর সাথে, তাতে সত্যি বিস্মিত হয়ে গেল অনামিকা।